ভিওডি রাজকথনে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু শুরুতে শৈশব থেকে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আ অনেকগুলো তো পড়াশোনার সেক্টর ছিল। এই আইনি পেশাটা কেন বেছলেন বা আইনি পড়াশোনাটা কেন বেছে নিয়েছেন? ওকালতিটা কেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে একদম ছোটবেলা থেকে আমাদের ওখানে প্রথিতযশা আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তো ওনাকে দেখেই আমি উদ্বুদ্ধ হয়েছি তখন থেকেই যে আমি এই পেশায় যাব। এবং এই পেশাটা হচ্ছে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ার। মানে আপনি মানুষকে সামাজিকভাবে যদি সহযোগিতা করতে চান, মানুষকে সার্ভ করতে চান, তাহলে আপনি এই পেশা থেকে খুব সহজেই মানুষকে সহযোগিতা করতে পারবেন। এখানে কোর্ট কাছারি আইন আদালতের কাছে আসে মানুষ বিপদে পড়ে। এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি দাঁড়ানোর আপনার ইচ্ছা থাকে, তাহলে এই পেশাটাই আমি মনে করি সর্বোত্তম এবং নোবেল প্রফেশন। এই কারণেই আমি এই পেশায় এসেছি। আইনি পড়াশোনা তো বেশ লম্বা সময়ের একটা লম্বা ব্যাপার। সময়। এই লম্বা সময় পার করে কতটুকু কষ্টসাধ্য পার করে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হয়েছেন? যদি একটু বলতেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ইন্টারমিডিয়েটের পরেই আমি আইন বিষয়ে অনার্সের জন্য আমি ভর্তি হয়েছি। ওখান থেকে অনার্স শেষ করে এরপর মাস্টার শেষ করেছি। এরপর বার কাউন্সিল পরীক্ষা দিতে হয় আমাদেরকে। বার কাউন্সিল পরীক্ষা শেষ করে এরপরে আমি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হই তখন। একটু এবং জানতে আমি চাচ্ছি বর্তমানে অ্যাডিশনাল পিপি হিসেবে এখানে একটু আছি। জানতে চাচ্ছি কত বছর যাবত আপনি এই পেশায় নিয়োজিত আমি রয়েছেন? 2011 সালের 4 জানুয়ারি আমি বিজ্ঞ আদালতে ঢাকা জজ করে প্রবেশ করি। অদ্য পর্যন্ত আছি। ইনশাআল্লাহ বাকি জীবনও এই পেশায় থাকতে চাই। ধন্যবাদ। আমরা একটু বর্তমান প্রসঙ্গে চলে আসি মূল পর্বে। সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যেই রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন? আসলে আপনি ইতিমধ্যে অবগত আছেন যে গত 16-17 বৎসর এই দেশের মসনদে একটি ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এই ফ্যাসিস্টকে এই স্বৈরাচারকে সরাতে আমাদেরকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে ভোটাধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই 16 বছর 17 বছর আন্দোলনের ফসলই হচ্ছে এই 5ই আগস্ট। এই আন্দোলনের ফলেই 16-17 বছরের ধারাবাহিকতায় 5ই আগস্টের উদ্ভব হয়েছে এবং এই ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং বর্তমানে দেখেন এই 16 বছর মানুষ একটা লম্বা সময় মানুষ এই স্বৈরাচারের অধীনে কিছু বিষয় অভ্যস্ত হয়ে গেছে, কিছু অন্যায় অভ্যস্ত হয়ে গেছে। সেখান থেকে আপনি রাতারাতি চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হলে দেশে একটা রাজনৈতিক সরকার আসতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার আসতে হবে। সে সরকার এসে এই দেশের মানুষের ভোটে সেই সরকার গঠন করার পরে এখন যে সামাজিক কিছু অবক্ষয় বিষয় আছে, কিছু অসামঞ্জস্যতা আছে, যে কিছু অনিয়ম বিশৃঙ্খলা আছে, সেটা আশা করি একটি নির্বাচিত সরকার আসার পরে সেই অবস্থা থেকে উন্নতি হবে। বেশ কিছু সময় আগে আমরা দেখেছি বর্তমান সরকারের উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আপনার মূল্যায়নটা কি? এখন এই 16 বছরের আন্দোলনের প্রধান একটা ছিল যে একটা নির্বাচন, একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা ইলেকশন, যে মানুষ যাতে তার ভোট নির্বিঘ্নে দিতে পারে, সেটা থেকেই মানুষ বঞ্চিত ছিল। এবং এই কারণেই মানুষ এই আন্দোলন করেছে। এই 5ই আগস্ট যে শুধু আপনি ধরেন রিক্সাওয়ালারাও এই 5ই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সে কি বিসিএস দিবে? তার কাছে কোটার কোনো মূল্যায়ন আছে? সে কেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছে? কারণ হচ্ছে সে ভোটাধিকার থেকে বঞ্চিত, সে তার কথা বলার অধিকার থেকে। এবং এই আন্দোলনটা ছিলই এই ভোটাধিকার আদায়ের জন্য। মানুষ এই কারণেই সর্বশ্রেণীর মানুষ, সকল শ্রেণী পেশা, এই আন্দোলন কিন্তু কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর বা কোনো বিশেষ দলের না। এই আন্দোলনটা কিন্তু এই দেশের গণমানুষে সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এটার মূল উদ্দেশ্যই ছিল তাদের ভোটাধিকার প্রয়োগ। এবং সেই প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সাহেব যখন ক্ষমতায় এসেছেন, এদেশের মানুষের সেই আগের দাবি যে একটা নির্বাচন এবং তারই ধারাবাহিকতায় ডক্টর ইউনূস সাহেব এদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সাথে যারা ছিলেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার সাথে বসেছেন। এবং তিনি লন্ডনে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহত্তর দল জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তারই ধারাবাহিকতার অংশ হিসাবে তিনি তার সাথে বৈঠক করেছেন। আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা বহু সময় ধরে বা লম্বা সময় ধরে দেখেছি যে
দেশে আইন সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। আসলে কোন কোন ক্ষেত্রে সংস্কার এখন সবচেয়ে বেশি জরুরি আইন ব্যবস্থায়? বিচার ব্যবস্থায় প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের 2007 সালে আপনার মাজদার হোসেন মামলায়, এই জুডিশিয়ারি সেপারেশন একটা মামলায় হাইকোর্ট রায় দেন যে এদের বিচার বিভাগ আলাদা হবে, এবং সেই রায়ের প্রেক্ষিতেই জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হয়, স্বাধীন হয় এবং আলাদা তাদের মন্ত্রণালয় হয়। কিন্তু আসলে বাস্তবতা একটু ভিন্ন। এই জুডিশিয়ারি কাগজ কলমে পৃথক হলেও গত 16-17 বছরে এই জুডিশিয়ারিকে একদম দলীয়করণের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং এই জুডিশিয়ারিকে সর্বোচ্চ বিতর্কের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে জুডিশিয়ারি একটা আমূল পরিবর্তন দরকার। আমূল পরিবর্তনটা প্রথমেই আমাদের মানসিক পরিবর্তনটা দরকার, যে আমি এই দেশের মানুষ সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। মানুষ আসে সেখানে ন্যায় বিচার, যখন আর কোথাও কোনো সুযোগ না থাকে তখন মানুষের আদালতের দ্বারস্থ হয় ন্যায় বিচার পাওয়ার জন্য। সেটা থেকে যখন মানুষ বঞ্চিত হয় তখন মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকে না। আপনি একটা দেশ কতটা সভ্য, কতটা সামাজিক, এটা আপনি বুঝবেন ওই দেশের বিচার ব্যবস্থা কতটা ফেয়ার। যদি বিচার ব্যবস্থা ফেয়ার না থাকে ওই দেশকে আপনি সভ্য দেশ বলতে পারবেন না। এই কারণে আমাদের এই বিচার ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ, আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাদের এই অঙ্গনে যাতে দুর্নীতি, করাপশন না থাকে সেই ব্যাপারে আমাদের আরও বিশেষ কিছু কাজের দরকার আছে।